এটা বিটা ব্লকার দিয়ে আমি শেষ করব। তো এবং এটা ঈদের আগেও আমাদের শেষ ক্লাস। তো এখন এরপরে স্টুডেন্টরা কী ক্লাস করতে চায় এটা আমাকে আসলে জানাতে হবে। যেমন থার্ড ইয়ারের অনেকেই মন খারাপ করছে যে তারা জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি পাচ্ছে না, বা আমি থার্ড ইয়ারের জন্য ক্লাস নিচ্ছি না, সব ক্লাসগুলো থাকে এক্সামিনিদের নিয়ে। তো এই জন্য কী ক্লাস করতে চায় এটা আমাকে জানালে আমি ক্লাস নিব পরবর্তীতে। সেটা একটু আমাকে জানাতে হবে আর কি। আমি এখন সিএনএস শুরু করব নাকি জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি শুরু করব। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে ক্লাস রিগার্ডিং বিটা ব্লকার্স, the drugs that block the beta receptor or beta receptor antagonist drug. We have broadly classified them as selective and non-selective. Selective, that is selectively blocks the beta 1 or beta 2 receptor. If we consider the beta 1 receptor, that is the beta 1 present in the heart, so we can say the selective or the cardio-selective drugs, and the non-selective, that is cardio non-selective. So in this selective group, the drugs are atenolol, acebutolol, metoprolol, esmolol, betaxolol, bisoprolol, celiprolol, and nebivolol. And non-selective, that is propanolol, nadolol, sotalol, timolol, pindolol, carvedilol, betalol, levotalol, and penbuterol. These are the non-selective that blocks the both beta 1 and beta 2, and some of them are blocks both alpha and beta also. Some are partial agonists, some having intrinsic sympathomimetic activity. তো আমরা বলছি যে এই ড্রাগগুলো কি, they blocks the beta 1, that is cardio selective. আর বিটা 2 কে সিলেক্টিভলি ব্লক করার একটা ড্রাগ আছে, দ্যাট ইজ বিউটক্সোলল। বিউটক্সোলল। তাহলে another drug can block the beta 2 receptor, butoxamine. This is the beta 2 blocking drug, butoxamine. তো টিম লিডারকে বলা হয় যে প্রোপানোলোল, দ্যাট ইজ দ্য প্রোটোটাইপ অফ বিটা ব্লকার্স। যেমন অ্যাট্রোপিন কি অ্যান্টিমাস্কারিনিকের প্রোটোটাইপ, সেরকম প্রোপানোলোল হলো আমাদের টিম লিডার আর প্রোটোটাইপ অফ বিটা ব্লকার্স। তো এখন তাহলে আমরা এই বিটা ব্লকারগুলো যে মোস্টলি দিস বিটা ব্লকার ইউজ অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যাঞ্জাইনাল, দ্যাট ইজ সিভিএস ইন্ডিকেশন, কিছু আমরা পাবো হচ্ছে এন্ডোক্রাইন ইন্ডিকেশন, কিছু পাবো সিএনএস ইন্ডিকেশন, এরকম অনেক ধরনের ইন্ডিকেশন আছে। তো আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ধরে নিয়ে প্রথমে ড্রাগগুলোকে আলোচনা করব। তাহলে আমরা বলছি যে বিটা ব্লকার, যে আমরা বলছি কার্ডিও সিলেক্টিভ ব্লকস দ্য লো ডোজে, আসলে এটা কার্ডিও সিলেক্ট মানে সিলেক্টিভিটি এদের থাকে। যখনই ডোজ ইনক্রিজ করা হয় হাই ডোজে, দ্য সিলেক্টিভিটি ইজ লস্ট অ্যান্ড দ্য ড্রাগস বিকাম নন সিলেক্টিভ। অ্যাকচুয়ালি দে আর কার্ডিও সিলেক্টিভ ইন লো ডোজ। তাহলে সিলেক্টিভ বিটা ব্লকার আমরা যেগুলোকে বলছি তাদের প্রথমটাকে যদি অ্যাটেনোললকে ধরি আর নন সিলেক্টিভ প্রোপানোলল, তাহলে এই কম্পারিজন অনেক সময় ভাইবাতে দেওয়া রিটেনে আসে যে কি কি সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ এইগুলোর লিখো বা compare করো, categorize the beta blocker on the basis of their pharmacodynamic and pharmacokinetic properties, mention their therapeutic use and adverse effect, এরকম থাকতে পারে, অথবা compare the selective non-selective atenolol propanolol, এরকম কম্পারিজনগুলো আসে রিটেনে। তাহলে atenolol হচ্ছে আমরা বলছি কি cardio selective, that is selectively block the beta 1 receptor of the heart, and propanolol the cardio non-selective blocks both beta 1 and beta 2 receptor, তাই তো? আচ্ছা, তাহলে এই ধরে নিয়ে আমরা কম্পারিজন করছি, দ্যাট ইজ we are discussing about the differentiating points of atenolol and propanolol. তাহলে atenolol selectively beta 1 কে ব্লক করে, more water soluble and less lipid soluble. It is more lipid soluble and less water soluble. তাহলে যেটা কিনা less lipid soluble, it cannot cross the blood brain barrier, and being more lipid soluble,
propranolol can easily cross the blood-brain barrier and produces the CNS effect. আচ্ছা, তাহলে যার কিনা আমরা CNS effect পাবো তার CNS indication গুলো পাবো, খুব স্বাভাবিক। তাহলে propranolol produces anxiolytic effect for this property, that is being lipid soluble. এই প্রপার্টির জন্য propranolol anxiolytic হিসেবে আমরা ইউজ করতে পারি। that is CNS effect গুলো আমরা পাই in case of propranolol. In case of atenolol আমরা CNS effect পাই না। আচ্ছা, membrane stabilizing property এই propranolol-এর পাবো আমরা, atenolol-এর কোনো membrane stabilizing property আমরা পাই না। তাহলে এটা কি আমরা একটু পরে আলোচনা করছি, membrane stabilizing property। তারপর আমরা বলছি যে অ্যান্টি অ্যারিথমিক হিসেবে আমরা ইউজ করতে পারি কাকে, propranolol-কে, বাট উই ক্যানট ইউজ দ্য atenolol অ্যাজ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। আচ্ছা, তো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না, দ্যাট ইজ মেমব্রেন স্ট্যাবিলাইজিং প্রপার্টি নাই কার, অ্যাটেনোললের। হ্যাঁ, এই গ্রুপটা যারা কিনা সিলেক্টিভলি ব্লক দ্য বিটা 1 রিসেপ্টর। এখন আমরা বলছি যে কিছু কিছু বিটা ব্লকার এর ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি আছে। কি আছে? ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি। আচ্ছা, we're discussing about the properties of beta blocker. তো আমরা বলছি যে কিছু কিছু আছে কি ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি। ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি, তো এই that is partial agonist activity. They do not reduce the heart rate significantly, rather they may raise the heart rate. তাহলে হার্ট রেটকে বাড়াবে, যেমন ওই যে পিন্ডোলল, অ্যাসিবিটোলল, পিন্ডোলল, অ্যাসিবিটোলল, এর মধ্যে আছে এই যে অ্যাসিবিটোলল, এর মধ্যে আছে কোথায় পিন্ডোলল, then another drug that is labetalol. এদের আছে কি ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই বিটা ব্লকারগুলো। তো অনেক সময় জানতে চাওয়া হয় যে এরকম কোনো ড্রাগের নাম জানো কিনা। আরও আছে কার্ডিওলল, পেনবিটোলল, অক্সপ্রেনোলল। তো মোটামুটি 3টা ড্রাগ হচ্ছে পরিচিত। তো পিন্ডোললকে এই জন্য আসলে বলা হয় কি এটা পার্শিয়াল অ্যাগনিস্ট। হ্যাঁ, অ্যাসিবিটোলল যেটা কিনা সিলেক্টিভ বিটা 1 ব্লকার, ল্যাবেটালল হ্যাভিং বোথ। ল্যাবেটালকে আসলে কি মিক্সড এটা, তাই না? মানে আলফা অ্যান্ড বিটা দুটোকে ব্লক করে, আলফা বিটা। আচ্ছা, তাহলে এদের আমরা বলছি যে এদের বোথ, এটার আছে বোথ কি অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট অ্যাক্টিভিটি। পিন্ডোলল পার্শিয়াল অ্যাগনিস্ট, অ্যাসিবিটোলল সিলেক্টিভ বিটা 1। তো এইগুলোর আছে কি আছে ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি। আচ্ছা, তো আমরা বলছি যে দে ডু নট রিডিউস দ্য হার্ট রেট সিগনিফিকেন্টলি, রাদার দে মে রেজ দ্য হার্ট রেট। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল তাদের পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, মানে অল আর পার্শিয়াল অ্যাগনিস্ট। এই পার্শিয়াল অ্যাক্টিভিটি আছে, এদেরকে পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাক্টিভিটি আছে, দ্যাট ইজ ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি। এখন বলা হচ্ছে যে কিছু বিটা ব্লকারের মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি আছে। কি আছে? মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি। কিছু কিছু বিটা ব্লকারের আছে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি। তার মানে কি যে আয়নিক মুভমেন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন তারা ব্লক করতে পারে। তাহলে তার ফলে কি হবে না, নো অ্যাকশন পটেনশিয়াল। when there is ionic movement is blocked across the membrane, there is no action potential, no depolarization, no arrhythmia. arrhythmia retains furthermore. তো এখন no arrhythmia retains furthermore, এখন তাহলে বোঝা যাচ্ছে যে এই অ্যাক্টিভিটিটা কেমন, আসলে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসের যে অ্যাক্টিভিটি, তাই তো? লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস হওয়ার, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো তাদের কি
সোডিয়াম চ্যানেলকে যে ব্লক করে, সোডিয়াম চ্যানেলে আমরা কয়টা স্টেট জানি, একটা রেস্টিং দ্যাট ইজ নো পেন স্টেট, অ্যাক্টিভেটেড, হ্যাঁ, সোডিয়াম যখন এন্টার করে, ইনঅ্যাক্টিভেটেড, হ্যাঁ, যখন ডিসেন্সিটাইজ হয়। তো এইগুলো হচ্ছে যে সোডিয়াম চ্যানেলের স্টেট। আমরা জানি যে লোকাল অ্যানেস্থেটিক যখন হার্টের সোডিয়াম চ্যানেলকে ব্লক করে তখন নেগেটিভ প্যাথমোট্রপিক অ্যান্ড রুমোট্রপিক ইফেক্টকে কাজে লাগিয়ে আমরা লিগনোকেইনে যে অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট পাই। তো সেটা আসলে এই যে অ্যান্টি অ্যারিথমিক ইফেক্টটা পাই, এই ইফেক্টটাকে আমরা বলছি যে কিছু কিছু বিটা ব্লকারের এই রকম মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি আমরা পাই, লাইক লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস। হ্যাঁ, তাহলে এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টকে যেমন আমরা হার্টে অ্যান্টি অ্যারিথমিক হিসেবে ইউজ করি, সিএনএসে অ্যান্টি ইপিলিপ্টিক হিসেবে ইউজ করি, আবার অ্যাট দ্য সাইট অফ সার্জারি উই ইউজ অ্যানেস্থেটিক এজেন্টস না লোকালি। তো এরকম আমরা বলছি যে কিছু কিছু বিটা ব্লকার they can block the ionic movement across the cell membrane. ভোল্টেজ গেটেড সোডিয়াম ব্লকেট কার্ডিয়াক মাসেল বা নিউরনাল মাসেলে যেরকম সেরকম তারা করতে পারে। সো দ্যার ইজ নো অ্যাকশন পটেনশিয়াল, নো ডিপোলারাইজেশন, নো অ্যারিথমিয়া। এই জন্য কিছু এই ড্রাগগুলোকে আমরা অ্যারিথমিয়াতে ইউজ করি, হ্যাঁ, কিছু কিছু বিটা ব্লকারকে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে, যেমন এই পিন্ডোলোল, প্রোপানোলোল, তারপরে অ্যাসিবিটালল, ল্যাবেটালল, হ্যাঁ, এইগুলো আর কি। মানে এইটা তো আছেই, তার সাথে আমরা বলছি যে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি আছে প্রোপানোললের, এর আছে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি। সো we get the anti-arrhythmic effect of these drugs. এখন একটা ড্রাগ যদি আমরা ক্রনিক্যালি ইউজ করি তাহলে পরে কি কি হতে পারে, ইফ দ্য ড্রাগ ইজ অ্যান্টাগনিস্ট টু দ্য রিসেপ্টর, তাহলে ক্রনিক ইউজ অফ দিস ড্রাগ, তাহলে এই ড্রাগগুলো কি অ্যান্টাগনিস্ট টু দ্য রিসেপ্টর। অ্যান্টাগনিস্ট আমরা কাকে বলি, যে রিসেপ্টরের সাথে অ্যাগনিস্টকে বাইন্ড করতে দেয় না, প্রিভেন্ট অ্যাগনিজম। তার মানে বিটা 1 বিটা 2 রিসেপ্টরের অ্যাগনিস্ট কারা, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এন্ডোজেনাসলি যেগুলো আছে তাদেরকে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দিয়ে তাদের অ্যাকশন প্রডিউস করতে দিবে না, তারাই হচ্ছে কারা, অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ ব্লকস দ্যাট রিসেপ্টর টু প্রিভেন্ট অ্যাগনিজম উইথ দ্য এন্ডোজেনাস সাবস্টেন্সেস। তাহলে এন্ডোজেনাস রিজনকে রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দিচ্ছে না। এখন আমরা বলছি যে এরকম যারা অ্যান্টাগনিস্ট, তাহলে ক্রনিক ইউজ অফ দিস অ্যান্টাগনিস্ট মে লিড টু দ্য আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টর। তার মানে কি, এটা রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দিচ্ছে না অ্যাগনিস্টকে, সো দ্য রিসেপ্টরস বিকাম upregulated. So chronic use of any antagonist may lead to upregulation of the receptor, whereas the chronic use of agonist may agonist may result in down regulation of the receptor. মানে রিসেপ্টরের কি হবে, ডাউন রেগুলেশন, নাম্বার অফ দ্য রিসেপ্টরস ডিক্রিজ ফর দ্য ক্রনিক ইউজ অফ অ্যাগনিস্ট। যেমন সালবিটামল যদি আমরা ক্রনিক ইউজ করি তাহলে কি হবে, ডাউন রেগুলেশন অফ দ্য রিসেপ্টর, হ্যাঁ, অফ বিটা 2 অ্যাগনিস্ট সালবিটামল যদি আমরা ইউজ করি। তাহলে এক্ষেত্রে বিটা ব্লকার যদি আমরা প্রোপানোলল যদি ক্রনিক ইউজ করি, দীর্ঘদিন ধরে ইউজ করা হয়, তাহলে পরে কি হচ্ছে, আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টর। তাহলে হঠাৎ করে আমরা বিটা ব্লকার কেন বন্ধ করে দিতে পারবো না, মানে বিটা ব্লকারে যদি আমি অ্যান্টি অ্যানজাইনাল ইন্ডিকেশন, অ্যান্টি অ্যানজাইনাল ইন্ডিকেশনটা বলি, তাহলে পরে কেন আমরা সাডেনলি বিটা ব্লকার স্টপ করতে পারবো না, সেটাও একটা কোয়েশ্চেনের পরে রিটেনও হতে পারে কোয়েশ্চেন, ভাইভাতেও হতে পারে এই কোয়েশ্চেন। তাহলে বলা হচ্ছে যে বিটা ব্লকার ক্রনিক ইউজ করলে যেহেতু কি হয়, রিসেপ্টরের আপ রেগুলেশন, দ্যাট ইজ রিসেপ্টরগুলো কি থাকে তোমার যে কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্টের জন্য রিসেপ্টরগুলো তৈরি থাকে, হ্যাঁ। এখন যখন আমি সাডেনলি স্টপ করে দিলাম প্রোপানোলল, তখন কি হবে, শুটিং অফ দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। তাহলে দ্যাট ইজ অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন যখন এসে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইনগুলো যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, দ্যাট ইজ ইনক্রিজ নার্ভাসনেস, ট্যাকিকার্ডিয়া, and increased risk of angina, increased blood pressure, increased chance of MI, হ্যাঁ। তাহলে এই হলো তার শুটিং অফ দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। আচ্ছা, এই জন্য আমরা সাডেনলি বিটা ব্লকার স্টপ করতে পারি না। বলা হয় যে বিটা ব্লকার মানে প্রোপানোলল, অ্যাকচুয়ালি প্রোপানোললকে বলা হয় কি, প্যানাশিয়াল ড্রাগ, দ্যাট ইজ মহৌষধ, সর্বরোগের মহৌষধ। কিছু হচ্ছে তার সাথে একটা বিটা ব্লকিং এজেন্ট দিয়ে দিল আর কি। তাহলে এই সেটা মানে কি, সর্বরোগের মহৌষধ কাদের কাছে, কয়েকদের কাছে। আচ্ছা, কি মাথা ব্যথা করছে, প্রোপানোলল,
প্রেশার, প্রোপানোলল, বুক ধরপড় করে, প্রোপানোলল, এরকম আর কি। তো বলা হয় যে দিস ইজ দ্য প্যানাসিয়াল মাল্টি ইউজ ড্রাগ, হ্যাঁ, প্যানাসিয়াল ড্রাগ। তাহলে আমরা দেখি এখন তাহলে এদের ইউজ কি কি আছে। আর দ্য ক্লিনিক্যাল ইউজ অফ বিটা ব্লকার্স। আচ্ছা, এখন বিটা ব্লকারের ক্লিনিক্যাল ইউজ যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই আমরা কি বলবো, সিভিএস ইন্ডিকেশন কি কি আছে তার। তাহলে সিভিএস ইন্ডিকেশনের প্রথমেই আমরা বলছি যে হাইপার টেনশন, তাই তো? আচ্ছা, তাহলে এখন হাইপার টেনশন হবে তার প্রথম ইউজ। দেন সিভিএস, আনাদার ইন্ডিকেশন ইজ এনজাইনা। নাম্বার 1 is CVS. We are discussing about the indications of beta blocker. CVS এ তাহলে আমরা বলছি কি, hypertension, angina। তারপর আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা কি কোন টাইপের আর কি এনজাইনার। আচ্ছা, সেটা আমরা এনজাইনা যখন পড়বো তখন আলোচনা করব কোনগুলো ইউজ করা যাবে। দেন অ্যারিথমিয়া, তারপরে এমআই অফ লেট অরিজিন, MI of late origin, MI of late origin. These are the indications, serious indication of আরও করা হয় যে সাবঅ্যাকুট hypertrophic stenosis, তারপর হার্ট ফেলিওর ডিউ টু কার্ডিওমায়োপ্যাথি। হ্যাঁ, দিস আর দ্য ইউজ অফ কি বিটা ব্লকার। আচ্ছা, যেমন ওই কিছু কিছু আমরা আসলে সব বিটা ব্লকার হার্ট ফেলিওরে ইউজ করি না, বিকজ হার্ট ফেলিওর ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ ইউজিং বিটা ব্লকার। কার্ডিওমায়োপ্যাথির জন্য যদি হয়ে থাকে তাহলে আমরা মেটোপ্রোল, তারপরে কার্বিডালোল অ্যান্ড কি আর এটা কি বিটাক্সোলল, হ্যাঁ, মেটোপ্রোল, কার্বিডালোল আর হচ্ছে বিটাক্সোলল, এই তিনটা আমরা হার্ট ফেলিওরে ইউজ করি। সাধারণত আমরা বলবো না হার্ট ফেলিওরের ইন্ডিকেশন হিসেবে আমরা হার্ট ফেলিওরকে বলতে চাই না। আমরা প্রথমেই বলবো কি হাইপার টেনশন, তারপরে কি বললাম এনজাইনা, দেন দ্যাট ইজ ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, এনজাইনা পেক্টোরিস, সিভিয়ার বার্নিং চেস্ট পেইন ডিউ টু। আচ্ছা, যাই হোক, আমরা যখন এনজাইনা পড়বো তখন কোনগুলো ইউজ করা হয় সেখানে আমরা উল্লেখ করব যে কি কেন ইউজ করা হচ্ছে। বিকজ বিটা ওয়ান রিসেপ্টর অফ দ্য হার্টকে যখন প্রোপানোলল দিয়ে আমরা ব্লক করলাম, প্রোপানোলল বা মেটোপ্রোলল বা টিমোলল, তখন তার কার্ডিয়াক ওয়ার্কলোডটা কমে যায় হার্টের। হ্যাঁ, হার্টের যখন ওয়ার্কলোড কমে যায় তখন অক্সিজেন ডিমান্ডটা কমে আসে হার্টের। হ্যাঁ, হার্ট রেট কমে আসে এবং রেগুলারাইজেশন, স্লোয়িং অ্যান্ড রেগুলারাইজেশন অফ দ্য অলসো কন্ট্রিবিউট টু দ্য ক্লিনিক্যাল বেনিফিট। তাহলে এইটা হলো তার কেন আমরা এটাতে বেনিফিট পাবো। হ্যাঁ, এখন আমরা বলছি ডিসকাসিং অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস। ফার্স্ট ইন্ডিকেশন দ্য সিভিএস। দেন এটা আসলে রিটেন ভাইবা দুটোর জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা বললাম সিভিএস ইন্ডিকেশন, তারপর আমরা বলছি এন্ডোক্রাইন ইন্ডিকেশন। অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে নন কার্ডিয়াক ইউজগুলো বলো। হ্যাঁ, তো এন্ডোক্রাইন কি কি ডিসঅর্ডারে আমরা ইউজ করব, কার্ডিয়াক তাহলে এগুলো থাকলো, তাই না? এখন নন কার্ডিয়াক কি কি আমরা ইউজ করতে পারি এন্ডোক্রাইন, যেমন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, থাইরোটক্সিকোসিস, কুশিং সিনড্রোম, অ্যাক্টোমেগালি। দিস আর দ্য এন্ডোক্রাইন ডিসঅর্ডার হোয়ার উই ক্যান ইউজ দ্য বিটা ব্লকার। হ্যাঁ, তো এখানে ট্যাকিকার্ডিয়া হয় এই সমস্ত ক্ষেত্রে। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা বলো বা থাইরোটক্সিকোসিস, অ্যাক্টোমেগালি, তো ট্যাকিকার্ডিয়াকে আমরা আর করতে পারি। আর হচ্ছে ক্যাটাকোলামাইনের যে ক্যাটাকোলামাইন বেড়ে যাওয়ার যে ইফেক্টগুলো সেগুলোকে অ্যান্টাগোনাইজ করতে পারি। হ্যাঁ, সিএনএস ডিসঅর্ডার, যেমন থার্ড ইন্ডিকেশন ইজ দ্য সিএনএস, দেন অকুলার। তাহলে দিস আর দ্য ইন্ডিকেশনস অফ বিটা ব্লকার। সিএনএসে আমরা কি করতে পারি, যে একটু আগে বললাম যে এংজাইটিক হিসেবে আমরা প্রোপানোললকে ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এংজাইটিতে আমরা যেহেতু কি তারা লিপিড সলিউবল প্রপার্টি আছে তাদের, সো দে ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড প্রডিউসেস দ্য অ্যাংজিওলাইটিক ইফেক্ট, এংজাইটিনেস, ডিসফোবিয়া, তারপর ট্রেমোর, মাইগ্রেন, হেডেক প্রোফাইলেক্সিসে আমরা ইউজ করতে পারি বিটা ব্লকারকে। ডিক্রিজ দ্য এপিসোড ইন ক্রনিক নেচার অফ মাইগ্রেন। তারপর এইগুলো হলো তার কি সিএনএস ইন্ডিকেশন। অ্যান্ড অকুলার যেগুলো ইন্ডিকেশন আমরা জানি যে গ্লুকোমাতে টিমোলল,
রিডিউসেস দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার। এখন অনেক সময় গ্লুকোমা নিয়েই কোয়েশ্চেন করা হয় যে হোয়াট আর দ্য ড্রাগ ইউজড ইন গ্লুকোমা অ্যান্ড হাউ দে অ্যাক্ট। এটা ক্যাটজাংয়ে একটা চার্ট আছে, আমি আগেও বলেছি আমার ক্লাসে, তো স্টুডেন্টরা পড়ে নিলে ভালো। গ্লুকোমার উপরে আলাদা মানে অকুলার ফার্মাকোলজি অ্যান্ড দ্য ফার্মাকোলজিক্যাল এজেন্টস ইউজড ইন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন। তো এইগুলো একটা আলাদা চার্ট করে নিয়ে পড়লে ভালো। যেমন আমি বলি যে হোয়াট আর দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য ইউট্রাস, হোয়াট আর দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য প্রোস্টেট, এইভাবে যদি আমরা মনে রাখি লাইক দিস, অকুলার ফার্মাকোলজিটা যদি আমি আলাদা করে পড়ে রাখি তাহলে আমাদের সুবিধা হলো যে আমরা সহজে এগুলা উত্তর দিতে পারবো ভাইভাতে। হ্যাঁ, আচ্ছা, এখন কিভাবে কমায়, যদি আমি কি অ্যাকিউট কেসে ইউজ করি। হ্যাঁ, অ্যাকিউট কেসে যেমন আমরা পাইলোকার্পিন, ফাইসোস্টিমিন এগুলো আমরা পড়েছি কোলিনার্জিক সিস্টেমে, যে ইনক্রিজ দ্য ড্রেনেজ অফ দ্য অ্যাকুয়াস হিউমার টু দ্য ক্যানেল থ্রু দ্য ক্যানেল অফ স্লেম। হ্যাঁ, এইভাবে তারা গ্লুকোমাতে হেল্প করছিল। টিমোলল কি করবে, টিমোলল বা অ্যাসিটাজোলামাইড কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যে গ্রুপটা ইউজ করা হয়, তারা কি করে, ডিক্রিজ দ্য ফর্মেশন অফ অ্যাকুয়াস হিউমার। হ্যাঁ, তাহলে এটা একটু পড়ে নিলে ভালো। এখন বিটা ব্লকার আমরা কি বলছি, প্রথম ইন্ডিকেশন হাইপারটেনশনে কিভাবে হেল্প করে। হাইপারটেনশনে এটা একটা রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা কোয়েশ্চেন থাকে, যেমন মেনশন দ্য ইফেক্টস অফ বিটা ব্লকার, বিটা রিসেপ্টর ব্লকার ইন and explain the antihypertensive effect, এইভাবে বলা থাকে। হ্যাঁ, তো ভাইভাতে আমরা ধরি বিটা ব্লকার কিভাবে অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট প্রডিউস করে বলো। তাহলে এটা হচ্ছে কি, বিটা 1 অফ দ্য হার্টকে যখন ব্লক করে ডিক্রিজ দ্য হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন। We are discussing about the antihypertensive action of the beta blocker. আমরা বলছি যে it blocks the beta 1 receptor and thereby decrease the produces the negative chronotropic and inotropic effect, that is decrease heart rate and force of contraction, thereby decrease cardiac output and decrease the blood pressure। এক নম্বর কথা বললে তুমি। হ্যাঁ, তাহলে এভাবে কমালো। তারপরে কি আমরা আবার বলছি যে it also block the beta 1 receptor present in the juxtaglomerular apparatus of the kidney। তাহলে কি হবে, juxtaglomerular apparatus of the kidney beta 1 কে ব্লক করলে renin secretion কমে আসবে, তাহলে renin angiotensin aldosterone সিস্টেমটা কি ইনহিবিটেড হবে। তাহলে এই যে angiotensin 2 which is angiotensin 2 যেটা আছে সেটা অ্যাড্রেনালিন থেকে 40 টাইমস মোর ভেসোকনস্ট্রিক্টিং প্রপার্টি আছে কার, angiotensin 2 এর। তাহলে এরকম একটা পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টরকে সে বন্ধ করে দিচ্ছে, thereby produces this antihypertensive effect by blocking the beta 1 present in the juxtaglomerular apparatus of the kidney। তাহলে প্রথমে বললাম beta 1 and the heart, then beta 1 in the juxtaglomerular apparatus of the kidney, দুইটাকে ব্লক করলো। তারপরে it inhibits the beta receptor of the vasomotor center in the brain। হ্যাঁ, তাহলে কি হবে, sympathetic drive or discharge কমে আসবে, vasodilation, decreased blood pressure and it reduces anxiety, automatically blood pressure is reduced। তাহলে এই যে এতগুলো ভাবে বিটা ব্লকার তার অ্যান্টিহাইপারটেনসিভ অ্যাকশন প্রডিউস করে, এইগুলো লেখার সময় যেমন আমরা সবগুলোই চাই স্টুডেন্ট লিখুক রিটেনে, এরকম বলার সময় সে বুঝে বুঝে বললে আমাদের জন্য তাকে মানে বুঝতে পারি যে স্টুডেন্টটা বুঝে বুঝে পড়েছে। আচ্ছা, এখন আমরা শর্ট আলোচনা করি অ্যাডভার্স ইফেক্ট অফ বিটা ব্লকার কি। Beta blocker may cause bradycardia, may cause heart block, and may cause the bronchoconstriction, and also decrease the peripheral circulation, that is produces cold extremity, and chronic use causes some CNS manifestation, that is lethargy, fatigue, insomnia, vivid dream, and lipid profile কিছু চেঞ্জ হয়, there may be a chance of atherosclerosis in the long term use, that is প্রোফাইল লিপিড প্রোফাইলের লোড এলডিএল যেটা সেটাকে বাড়িয়ে দেয়, উইটিজি ভিএলডিএল এগুলোকে বাড়িয়ে দেয় এবং কমায় কাকে, ভালোটাকে কমিয়ে দেয়, এসডিএলকে কমিয়ে দেয়, এই জন্য অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স থাকে। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ বিটা ব্লকার। তাহলে এতগুলো অ্যাডভার্স ইফেক্ট মাথায় রেখে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি স্টুডেন্টদের মনে রাখা, দ্যাট ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন রিগার্ডিং দ্য বিটা ব্লকার। আমাদের কন্ট্রাইন্ডিকেশনগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম আমরা কন্ট্রাইন্ডিকেশন প্রথমেই বলছি যে অ্যাডভার্স ইফেক্ট, প্রথমে কি বলছি, হার্ট ব্র্যাডিকার্ডিয়া। তাহলে প্রথম কন্ট্রাইন্ডিকেশন কি হবে, হাইপারটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া। আওয়ার ফার্স্ট ইন্ডিকেশন ওয়াজ দ্য হাইপারটেনশন, সো ফার্স্ট কন্ট্রাইন্ডিকেশন ইজ হাইপারটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া, দ্যাট ইজ এমআই অফ রিসেন্ট অরিজিন।
Hypertension with bradycardia, that is semi with recent origin. Then hypertension with heart block, then hypertension with asthma or history of asthma, then hypertension with congestive cardiac failure, then hypertension with peripheral vascular disease, that is Burgess disease, Raynaud's phenomena. Then hypertension with diabetic patient getting insulin or prolonged fast of the diabetic patient getting oral anti-diabetic agents with prolonged fasting. Congestive cardiac failure other than cardiomyopathy. Then hyperlipidemia, then pulmonary hypertension. These are the contraindication of beta blocker. এখন এই যে contraindication যতগুলো বললাম তার প্রত্যেকটারই আমরা explanation চাই, প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে কিনা। যেমন বিটা ব্লকার কেন contraindicated in case of patient getting insulin, diabetic mellitus patient getting insulin কেন contraindicated? যে লিভারে যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়, গ্লাইকোজেনোলাইসিস, তাকে কি বন্ধ করে দিচ্ছে না? সরি, তাহলে এখানে যে বিটা 2 আছে তাকে যখন ব্লক করবে তখন কি হবে? গ্লুকোজ প্রোডাকশন কমে যাচ্ছে, এমনিতেই ইনসুলিন দিচ্ছে, গ্লুকোজ প্রোডাকশন এমনিতেই ইনসুলিন দিচ্ছে, হাইপোগ্লাইসেমিক কন্ডিশন আছে, তার মধ্যে যদি ইয়েকে ব্লক করে দেয়, কি প্রোপানোল অ্যাপ্লাই করে আমরা যদি বিটা 2 কে ব্লক করে দিই, তাহলে যে গ্লুকোজ প্রোডাকশন লিভারের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হওয়ার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড অলসো বিটা ব্লকার ব্লকস দ্য কি নিওগ্লুকোজেনেসিস, যেটা তাহলে নিওগ্লুকোজেনেসিস থেকেও আবার গ্লুকোজ আসছে না, তাহলে একদিকে লিভারের বিটা 2 ব্লকেটের জন্য আসবে না, আবার নিওগ্লুকোজেনেসিসের জন্য আসবে না, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। আবার ইনসুলিন ইটসেলফ মে প্রডিউস হাইপোগ্লাইসেমিয়া, তাহলে ইনসুলিন নিচ্ছে পেশেন্টের, তার তো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এখন যদি এই পেশেন্টকে আমি বিটা ব্লকার দিলাম তাহলে পেশেন্টের কি হবে? জেনারেলি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখন তারা বুঝতে পারে যে প্যালপিটেশন হচ্ছে, ট্যাকিকার্ডিয়া, এনজাইটি, এই সমস্ত হতে থাকে। তাহলে এই তারা তখন কি করে? কিছু প্রিভেন্টিভ মেজার নেয় টু প্রিভেন্ট দ্য হাইপোগ্লাইসেমিক শক, যেমন প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, এনজাইটি, ট্রেমর, সোয়েটিং, এই যে তার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি অ্যালং উইথ দ্য হাঙ্গার, পেইন, নাউসিয়া, দিস আর দ্য প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। তাহলে পেশেন্ট যখনই বুঝতে পারে যে তার ব্লাড সুগার কমে যাচ্ছে, তখন টেকিং সাম বিস্কুটস আর জুস এগুলো খেয়ে সে কি করে? এটাকে কি কম্পানসেটরি কিছু মেজারমেন্ট সে নেওয়ার চেষ্টা করে। এখন যদি পেশেন্ট অফ ডায়াবেটিক গেটিং ইনসুলিন কনজিউম বিটা ব্লকার, দেন দ্য সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, এইগুলো কি হবে? সাইন সিমটম অফ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি ডিড নট অ্যাপিয়ার। যতগুলো হচ্ছিল তার প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, হাঙ্গার, পেইন, এনজাইটি, ট্রেমর, সোয়েটিং, এই সোয়েটিং ছাড়া সিম্প্যাথেটিকের কোনোটাই তখন আর হবে না, কোনোটাই সে পাবে না। তখন পেশেন্ট কি unaware of about the hypoglycemia and suddenly fall down and may go to the coma before taking any compensatory management. So in case of diabetic patient getting insulin, beta blocker should be avoided, but if one must to choose beta blocker, then he should prescribe selective beta blocker, that is atenolol, having no CNS effect and no beta 2 blockade effect in the liver. এখন আমাদের এর মধ্যে এই আমরা যত অ্যাড্রেনার্জিক সিস্টেমের যেগুলো পড়েছি তার মধ্যে আমার মনে হয় যে মোটামুটি সবগুলো আসলে বিটা ব্লকার একটা ক্লাস নিতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি আমার মেডিকেলেই একটা ক্লাস আছে আমার 3 ঘন্টা, তো আমি এখানে 30 মিনিটসের যেগুলো বোর্ডে লিখি, দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। অ্যাকচুয়ালি 30 মিনিটসের ক্লাসটা নেই এই জন্য যে স্টুডেন্টদের 30 মিনিটসের বেশি কনসেন্ট্রেশন থাকে না, মোরব্বত তাদের ডাটা খরচ করে আসলে ক্লাস অ্যাটেন্ড করতে হয়, এই জন্য আমি চাইলেও লম্বা ক্লাস করি না। তো বিটা ব্লকার নিয়ে এত বেশি কথাবার্তা যেটা 30 মিনিটসের একটা ক্লাসে কখনোই হয় না, নেভার। তো যাই হোক, এই আমাদের এখন নিউরন ব্লকার যেগুলো আছে তার মধ্যে আমার মনে হয় যে রিসার্পিন একটু শর্টলি আমার বলা হয়নি, আর এদিকে আলফা মিথাইল ডোপা আসলে অবশ্যই এর মেকানিজমটা বাকি রয়ে গেছে, আমি আলফা মিথাইল ডোপা পরে পড়াতে চেয়েছিলাম। তো আমার মনে হয় যে আমরা পরের ক্লাসে এই রিসার্পিন এবং আলফা মিথাইল ডোপা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এখানেই থাকুক, সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শেষ করছি।